সেনাবাহিনী রাস্তায় দায়িত্ব ছিল এই সহিংসতাকালীন সময়ে। জাতিসংঘের যে রিপোর্টটি, সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা, নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন। পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে, সেনাবাহিনী নিশ্চয়ই সেনাপ্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি। এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে, তার ভিতরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব, তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে, আকাশে, নিচে, রাস্তায়, সবখানে। র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন। তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন? এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত। আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না। বিদেশে থাকা 3 জন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে। দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার। এমনকি এনসিপির নেতারা, এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের, অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে। অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে, তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অন্যান্যদের উপর। প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা। তারা কারা? একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে। কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল? কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন? কার নির্দেশে? কোন অথরিটিতে? সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি। ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন? আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন। এই কৈফিয়ত কিন্তু একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে, কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন। তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, টেলিফোনে কথা বলছেন, হাসপাতালে যাচ্ছেন, আপনার দপ্তরে ডাকতেছেন। আর দেশটা যারা স্বাধীন করলো
আপনাকে যারা সেনা প্রধান করলো তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন, বর্বরতা, নারকীয়তা হচ্ছে, এমনকি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সূতিকাগারের যে পবিত্র স্থানটি ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল। আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে? আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি, তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না, তার সুপিরিয়র অথরিটি যারা ছিলেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে, সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে? আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না। আমার শুধু না, অনেকেরই আশঙ্কা, সে আশঙ্কার সঙ্গে আমি একমত। কারণ বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে, সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন। ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি। কি হতে যাচ্ছে? আপনি সেনাপ্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে? কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে? আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন? এমন প্রশ্ন কিন্তু অনেকের। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন নামাজি মানুষ, কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন, জীবনের বিনিময়ে হলেও আপনি রাষ্ট্রপতি, সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন। তো সংবিধান তো একটা বই আর কাগজ না, সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন? বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে? রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান? রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে, তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যেটা রাষ্ট্রদ্রোহিতা, যেটা ফৌজদারি অপরাধ। আপনাকে, আপনার ডিজিএফআই কে, ক্যান্টনমেন্টকে গালিগালাজ করা হচ্ছে। আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন? আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধান রক্ষা করব? আপনার নিয়োগকর্তা যারা, আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন? অনেকেরই ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের অভিযোগে পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন। আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে, সে সময় বোধহয় খুব দূরে না। কেউ কেউ বলে আপনি কি সব কুল হারালেন? এখন আসছি আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে। বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে নেওয়া ভালো, অথবা কি হবে তার সময় বলে দেবে। তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ? দেখেন, আপনারা জানেন যে 8 তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর 24 জন কর্মকর্তার বিরুদ্ধে, যার মধ্যে আবার 16 জন সার্ভিং অফিসার এবং বাকিরা কেউ অবসরে আছেন এবং একজন এলপিআর আছেন, মানে ছুটিতে আছেন। তাহলে এই যে আইসিটিতে যে মামলাটা হলো, সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই কি জানতো না, নাকি জেনেও চুপ ছিল?
বা সেনাপ্রধান কি ঘুণাক্ষরও টের পায়নি, নাকি উনিও চুপ ছিল? এটা হচ্ছে এখন $1,000,000 কোয়েশ্চেন। সেনাবাহিনীর ভেতরে অলরেডি 2-3 গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলছে যে সেনাপ্রধান ইন্ডিয়ার রয়ের এজেন্ট, সুতরাং তার পদত্যাগ করা উচিত। আরেক গ্রুপ বলছে যে না, উনি আমাদেরকে তো, আমরা তো সেনাপ্রধানের পক্ষে ছিলাম, কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি, এই না সেই না, এগুলা নিয়ে বিশাল একটা গন্ডগোল। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যে 5ই আগস্ট, মানে 4-5ই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল, একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনাপ্রধান পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে। তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে। এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে, তার বাহিরে কোনো কথা নেই। সেই সময় একরকম এমন ছিল যে পারলে লোকজন সেনাপ্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয়, ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি, এমন একটা পজিশন। এটার ঠিক 15 দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয়। সেনাপ্রধানের কথাকে এরা পছন্দ করে না, ওদের কথাকে এরা পছন্দ করে না, এই অবস্থা চলতে। তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে। এদিকে আপনারা আরেকটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস, মানে চিফ জেনারেল স্টাফ, চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন, ওনাকে একসময় এই সেনাপ্রধানকে সরিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনাপ্রধান করার একটা কথা চলছিল, যেটা 5ই আগস্টের আগে আগে, মানে 7-10 দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে, সেনাবাহিনীর ভেতরেও ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে, এরকম একটা কথা চলছিল। কিন্তু ওটা সমস্ত লাস্ট পর্যন্ত আর হয়নি, যার কারণে অবস্থানটা উনি ছিলেন। এবং উনি এই আন্দোলন সংগ্রাম 2024 সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার, আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই। তো ওই সময় এই 25 জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ, হামিদুল হক, ডিজিএফ এর চিফ, ওনারা সবাই সেনাপ্রধান সহ এক হয়ে এই আন্দোলন, ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে 100% আপনার কার্যক্রম করেছে। এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর যেই কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সে আইনে হবে, নাকি আপনার আইসিটিতে হবে, এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন। তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে, এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ উনি ইন্ডিয়ার রয়ের দালাল। আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় এই 3-4-5 তারিখে আমরা সবকিছু করেছি, এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া, বঙ্গভবন হামলা করা, তারপরে সংসদ ভবন হামলা করা, এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি। এই যে স্যার 32 নম্বর যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম, কেউ কোনো কথা বলিনি। সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সে বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ড্যান্স দিয়েছি, সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি, আমরা তো আপনার পক্ষে ছিলাম, তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হতে হয়? তবে এটা যে উপরওয়ালা সবকিছু জাজমেন্ট করে রাখেন, তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিল, আজকে তাদেরই বিপদ হয়ে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে। এদিকে গতকাল তাজুল ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে, তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে। তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করুক, তাই আপনার ইয়েতে জেল ঘোষণা, আর্মি ক্যাম্পের ভেতরে কোনো একটা ভবনকে জেল ঘোষণা করুক, সেটা হচ্ছে সরকারের এখতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনার কাস্টডিতে আরো 2 দিন রাখবেন রিমান্ডে, নাকি সরাসরি জেলে পাঠাবেন। সেটা তো হয় নাই। এখন 8 তারিখে নাকি যখন এই আইনটা পাস হলো,
এরপর আপনারা জানেন যে সম্ভবত গত পরশুদিন আইএসপিআর একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা আপনার গ্রেপ্তারি পরোয়ানা পাই নেই, এরপরও আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি, তারা আমাদের কাস্টডিতে আছে, সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে। সেনা আইন এবং আমাদের সিভিল আইন দুই জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে 24 ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নেবে যে আপনি ওনাকে কি কাস্টডিতে রাখবেন, ঘরে রাখবেন, নাকি ইয়েতে পাঠাবেন, জেলে পাঠাবেন। সেই কাজটা কিন্তু আজকে 4 দিনেও হয়নি, 4 দিন 5 দিনেও হয়নি এখন। তার মানে কি, তাহলে কি আসলে কি তারা গ্রেফতার হয়েছেন, নাকি তারা এখনো ঘুরেফেরা করছেন, বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে, কোনোটাই জানি না। এটা হচ্ছে মূল। আর দ্বিতীয় কাহিনীটা হচ্ছে, দেখেন, ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনাপ্রধানও জানে না, কিন্তু যেই দিনই আপনার এই মামলাটা হয়ে যখন ফেসবুকে হই হই রই রই পড়ে গেছে, তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সকলের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে। এটাও তো একদিনে হয়নি। একদিনই কি এত বড় বড় কার্ড করা যায় 10-15 জন কর্মকর্তার? না, এটা করতে 1 সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সঙ্গোপনে। তাহলে ডিজিএফআই করেছে কি, বা আমাদের সেনা গোয়েন্দারা করেছে কি, বা আমাদের অন্য গোয়েন্দা সংস্থা করেছে কি? একটা জিনিস দেখেন, ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী ইরাক দখল করে, তখন ইরাকের টোটাল আর্মি, তারপর আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয়। করে দিয়ে ওরা নতুন করে রিবিল্ড করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে, একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী, একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী, একদিকে আইএস, একদিকে অমুক, সব দুইটা পুরো দেশ ধ্বংস। তো সেম ঘটনাও কি আবার বাংলাদেশে চলছে? যে প্রথমে পুলিশ ধ্বংস করা হলো, এরপরে ডিজিএফআই কে ধ্বংস করা হচ্ছে, এখন আবার সেনাবাহিনীকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, অলরেডি ধ্বংসই। এই ধ্বংসাজ্ঞে লাভ হবে কার? একটু পেছনে ফিরে তাকাই, হয়তো করিডোর, অস্ত্র সরবরাহ, এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ সবগুলোকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে? এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে। এইটা যদি দেখা যায় তাহলে তো অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি। আর সে কারণেই আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্যাগ করবেন, আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্যাগ না করে তাহলে হয়তো মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারেন, হয়তো উনি মৃত্যু হতে পারে, ওনাকে হত্যাও করা হতে পারে।